আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। করোনা মহামারীতে সবাই ঘরে বসে থাকতে হচ্ছে, আর এই কারণেই সারা দেশেই অনলাইন ক্লাসের কার্যক্রমও চালু আছে। তারই ধারাবাহিকতায় আমি আজ তোমাদের সামনে হাজির হয়েছি। আমি মোছাম্মদ হাফেজা খাতুন, সহকারী শিক্ষক, করিমপুর মাধ্যমিক বিদ্যালয়, বাঘারপাড়া, যশোর। আজ আমি তোমাদের সামনে যে বিষয়টা নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে অষ্টম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তির দ্বিতীয় অধ্যায়। এই যে বন্ধুরা, এই যে বইটা দেখছো, এই বইটা নিয়ে হাজির হয়েছি দ্বিতীয় অধ্যায়ে। কম্পিউটার নেটওয়ার্ক সম্পর্কে তোমাদেরকে আজকে উপস্থাপন করব। এই বইটা নিয়ে তোমরা খাতা কলম নিয়ে তোমরা রেডি হয়ে যাও। বন্ধুরা, আমরা সবাই জানি যে এই করোনা পরিস্থিতিতে আমাদের ঘরে বসে থেকে অনলাইনে আমাদের ক্লাসগুলো দেখতে হচ্ছে, করতে হচ্ছে। তো এই কাজগুলো করার জন্য আমাদের যে জিনিসটা দরকার সেটা হচ্ছে কি, আইসিটি ডিভাইস, আর তার সাথে আমাদের দরকার হয় নেটওয়ার্কের। তাহলে আমাদের আজকে আমরা নেটওয়ার্কটা কি সেটা একটু জেনে নেওয়া দরকার। তো নেটওয়ার্ক হচ্ছে দুই বা ততোধিক কম্পিউটার যখন কোনো মাধ্যমে জুড়ে দেওয়া হয়, কোনো মাধ্যম দিয়ে একটার সাথে দুই বা ততোধিক কম্পিউটারকে জুড়ে দেওয়া হয়, আর যখন তাদের মধ্যে তথ্যের আদান প্রদান করতে পারে, এই অবস্থাটাকেই বলা হয় নেটওয়ার্ক। দুই বা ততোধিক কম্পিউটারের সাথে যখন একটা মাধ্যম দিয়ে জুড়ে দেওয়া হয় এবং তাদের মধ্যে যখন তথ্যের আদান প্রদান হয়, তখন সেটাকে বলা হয় নেটওয়ার্ক। তো আজকে মূলত এই যে নেটওয়ার্ক নিয়েই তোমাদের সাথে আলোচনা করব, নেটওয়ার্কের ধারণা। নেটওয়ার্কের ধারণা, তো প্রথমে বললাম যে নেটওয়ার্কটা হচ্ছে কি, দুই বা ততোধিক কম্পিউটার কোনো মাধ্যমে যদি জুড়ে দেওয়া হয় এবং তাদের মধ্যে যখন তথ্যের আদান প্রদান করা হয়, এই অবস্থাটাকেই বলা হয় নেটওয়ার্ক। তো নেটওয়ার্ক আমরা বুঝতেই পারছি যে আসলে সত্যিকারের নেটওয়ার্ক বলতে দুই একটা কম্পিউটারের সাথে জুড়ে দেওয়া না, অনেকগুলো কম্পিউটারের সাথে জুড়ে দেওয়া হয়। আর একটা বিষয় যে আমরা যখন একটা কম্পিউটার কিনি, একটা ল্যাপটপ কিনি, যতক্ষণ না আমরা যদি কোনো কম্পিউটার নেটওয়ার্কের সাথে জুড়ে দিতে না পারি, তত সময় মনে হয় আমরা কিছুই করতে পারি না। কারণ কি, কারণ আমরা প্রয়োজনীয় রিসোর্সগুলো পেতে পারি না। আর এই রিসোর্সগুলো পেতে হলে আমাদেরকে অবশ্যই কোনো না কোনো নেটওয়ার্কের সাথে যুক্ত থাকতে হয়। ও একজন ব্যবহারকারী তখন নেটওয়ার্কের যখন যুক্ত হয় নেটওয়ার্কের সাথে, তখন সে তার প্রয়োজনীয় রিসোর্সগুলো, তার তথ্য উপাত্তগুলো সে নেটওয়ার্কের মাধ্যমে পেতে পারে। আর সেই রিসোর্স যখন আমাদের কাছে থাকে না, তখন আসলে এক নিঃস্ব বলে মনে হয়। আর এই নেটওয়ার্কের কাছ থেকে যখন আমরা বিভিন্ন তথ্য উপাত্ত গ্রহণ করব, তার আগে অবশ্যই আমাদেরকে নেটওয়ার্কের সাথে সম্পর্কিত কিছু যন্ত্রপাতি সম্পর্কে আমাদের জানতে হবে। তো আমরা দেখি ব্ল্যাকবোর্ডে আমি কিছু চিত্র এঁকেছি যে এটা একটি নেটওয়ার্ক। এই নেটওয়ার্কের জন্য আমাদেরকে কী করতে হচ্ছে,
যে এখানে দেখা যাচ্ছে এটা ইন্টারনেট, সেখান থেকে আমরা তথ্যগুলো পাই কিসের মাধ্যমে? রাউটারের মাধ্যমে। এখানে একটা সার্ভার আছে, এই বিভিন্ন রকম ক্লায়েন্ট আছে, তার মানে সার্ভার থেকে যারা সেবা গ্রহণ করে, এই যে পুরোপুরি একটা নেটওয়ার্কের ছবি এখানে দেওয়া হয়েছে, একটা নেটওয়ার্কের ছবি। তো প্রথমত আমাদের যে নেটওয়ার্ক সম্পর্কে আমাদের ধারণা পেতে হলে আমাদের কিছু যন্ত্রপাতি সম্পর্কে আমাদের প্রথমে ধারণা পেতে হবে, আর সেটা হচ্ছে প্রথমে সার্ভার। সার্ভারটা নাম শুনেই অনেকেই বুঝতে পারছো যে থেকে সার্ভার এসেছে। সার্ভ হচ্ছে সেবা দেওয়া। তো সার্ভারটা আমরা বুঝতেই পারছি, অর্থাৎ সার্ভার হচ্ছে একটা শক্তিশালী কম্পিউটার। নেটওয়ার্কের ক্ষেত্রে সার্ভারটা হচ্ছে একটা শক্তিশালী কম্পিউটার। আর এই সার্ভারটা কি করে? সার্ভ করে, মানে সেবা দিয়ে থাকে কাদেরকে? অন্য অন্য কম্পিউটারগুলোকে সেবা দিয়ে থাকে। এই একটি নেটওয়ার্কের অনেকগুলো সার্ভার থাকতে পারে। এই যে আমরা এখানে ছবিতেও দেখেছি যে এই যে এটা একটা সার্ভার, যেটা কি করে অন্যান্য একটা নেটওয়ার্ক সংশ্লিষ্ট অন্যান্য যন্ত্রপাতিকে সে সেবা দিয়ে থাকে। এটা হচ্ছে সার্ভার। তাহলে আমরা বুঝতে পারছি যে সার্ভারটা কি? সার্ভারটা হচ্ছে একটা শক্তিশালী কম্পিউটার। সে কি করে? সে অন্যান্য কম্পিউটারকে সেবা দিয়ে থাকে, মানে বিভিন্ন রকমের সেবা দিয়ে থাকে। এরপরে আসি আমরা ক্লায়েন্ট। সার্ভারের পরে আসি ক্লায়েন্ট। ক্লায়েন্টটা কি? কেউ যদি কারো কাছ থেকে কোনো রকমের সুযোগ সুবিধা বা সেবা নেয়, সে হচ্ছে ক্লায়েন্ট। নেটওয়ার্কের ক্ষেত্রে আমরা আগে দেখলাম যে সার্ভার সে কি করে? সে সেবা দিয়ে থাকে, একটা শক্তিশালী কম্পিউটার। এখানে আমি বলছি ক্লায়েন্ট কি? সে কি করে? সে যদি কারোর কাছ থেকে সেবা নিয়ে থাকে তাহলে তাকে আমরা বলছি ক্লায়েন্ট। তো নেটওয়ার্কের ক্ষেত্রে ক্লায়েন্ট হচ্ছে সেই কম্পিউটার, যে কম্পিউটার সার্ভারের কাছ থেকে নানান রকম সুযোগ সুবিধা গ্রহণ করে থাকে। আর যেসব কম্পিউটার সার্ভার থেকে সব ধরনের তথ্য নেয় তাকে ক্লায়েন্ট বলে। যেমন মনে করো যে তুমি তোমার কম্পিউটার ব্যবহার করে, তোমার কম্পিউটার থেকে নেটওয়ার্ক ব্যবহার করে কাউকে তুমি একটা ইমেইল পাঠাতে চাও, তাহলে তোমাকে যে কাজটা করতে হবে, তোমাকে একটা নেটওয়ার্কের সাহায্য নিতে হবে এবং একটা সার্ভারের সাহায্য নিতে হবে। যখন তোমার কম্পিউটারে তুমি অন্য একজনকে ইমেইল পাঠাবা, তখন এই ইমেইল পাঠানোর কাজটা যে করে দিবে সেই হচ্ছে সার্ভার, আর তোমার কম্পিউটারটা হবে ক্লায়েন্ট। তাহলে ক্লায়েন্ট হচ্ছে কি? সার্ভার থেকে যারা বিভিন্ন রকমের সেবা নিয়ে থাকে তারা হচ্ছে ক্লায়েন্ট। তারা হচ্ছে কি? ক্লায়েন্ট। ক্লায়েন্ট হচ্ছে নানান রকম সুযোগ সুবিধা নিয়ে থাকে। কি রকম সুযোগ সুবিধা? সাপোজ তুমি তোমার ফ্রেন্ডকে ইমেইল পাঠাবা, আর সেই ইমেইল পাঠাতে হলে তোমাকে তোমার কম্পিউটারটা হবে ক্লায়েন্ট এবং তোমার এই ইমেইল পাঠানোর কাজটা যে করে দেবে সেই হবে সার্ভার।
মিডিয়া। এবার আমরা আসি মিডিয়া। মিডিয়া কি? যে বস্তু ব্যবহার করে কম্পিউটারগুলো জুড়ে দেওয়া হয় সেটা হচ্ছে মিডিয়া। মিডিয়া মানে মাধ্যম। আমরা সবাই জানি যে মিডিয়া মানে মাধ্যম। মাধ্যম হচ্ছে যার মাধ্যমে কিছু করা হয়। তো এখানে নেটওয়ার্কের যেসব বস্তু ব্যবহার করে কম্পিউটারগুলোকে জুড়ে দেওয়া হয় সেটা হচ্ছে মিডিয়া। এই মিডিয়ার মধ্যে কি কি থাকতে পারে? মনে করো কোএক্সিয়াল তার, এটা একটা মিডিয়া হিসেবে কাজ করে। যখন তুমি কোনো নেটওয়ার্ক তৈরি করবা তখন তোমার কোনো কিছু যন্ত্রপাতির দরকার হচ্ছে, আর এই যন্ত্রপাতির দরকার হচ্ছে, এই যন্ত্রপাতিগুলোই তো মিডিয়া হিসেবে, মাধ্যম হিসেবে কাজ করছে। আর তার মধ্যে আছে কি কোএক্সিয়াল তার, আছে আরো কি আছে বৈদ্যুতিক তার, বৈদ্যুতিক তার। অবশ্য আমাদের নেটওয়ার্কের সংযোগ দেওয়ার জন্য বৈদ্যুতিক তারের দরকার হয়, অন্য অন্য সংযোগের জন্য কোএক্সিয়াল তারের দরকার হয়, আরও কিসের দরকার হয়? আরও অপটিক্যাল ফাইবারের দরকার হয়। অপটিক্যাল ফাইবার। তাহলে একটা নেটওয়ার্ক তৈরি করার জন্য যে মিডিয়াগুলো দরকার হয় সেই মিডিয়াগুলো হচ্ছে কি কোএক্সিয়াল তার, বৈদ্যুতিক তার আর অপটিক্যাল ফাইবার। এগুলোর মাধ্যমে নেটওয়ার্কের অন্যান্য যন্ত্রপাতিগুলোকে জুড়ে দেওয়া হয়। এছাড়াও বর্তমান সময়ে তারবিহীন একটা যোগাযোগ ব্যবস্থা আছে। তারবিহীন মানে তারবিহীন মিডিয়া, সেটা হচ্ছে কি ওয়াইফাই। ওয়াইফাই তোমরা অনেকেই ওয়াইফাইয়ের নাম শুনে থাকবা। এই ওয়াইফাই হচ্ছে তারবিহীন একটা মাধ্যম। ওয়াইফাই এর পূর্ণ রূপ হচ্ছে ওয়্যারলেস ফিডেলিটি। ওয়্যারলেস ফিডেলিটি, ওয়্যারলেস ফিডেলিটি এটা বর্তমান সময়ের জন্য খুবই একটা জনপ্রিয় মাধ্যম। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু বিশেষ বিশেষ পয়েন্টগুলো নোট আউট করে নাও, খাতা কলম নিয়ে তোমরা অ্যালার্ট থাকো। এইখান থেকে আমাদের প্রশ্ন আসে, যেগুলো ওই যে কোনো বহু নির্বাচনী প্রশ্ন থাকতে পারে, এমনি প্রশ্ন থাকতে পারে। তো একটু মনোযোগ দিয়ে তোমরা খাতায় নোট করে রেখো আর একটু মনোযোগ দিয়ে ক্লাসটা দেখো। এরপর আছে নেটওয়ার্ক অ্যাডাপ্টার। এরপর আছে কি নেটওয়ার্ক অ্যাডাপ্টার। নেটওয়ার্ক অ্যাডাপ্টার। নেটওয়ার্ক অ্যাডাপ্টারটা কি? একটি কম্পিউটারকে সোজাসুজি নেটওয়ার্কের সাথে জুড়ে দেওয়া যায় না। একটা নেটওয়ার্ক কম্পিউটারকে কি সোজাসুজি একদম সরাসরি নেটওয়ার্কের সাথে জুড়ে দেওয়া যায় না।
তার জন্য কি করতে হয়, সেটা করার জন্য কম্পিউটারের সাথে একটি নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড লাগাতে হয়। নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড লাগাতে হয়। সেই কার্ডগুলো যখন মিডিয়া থেকে তথ্য নিয়ে ব্যবহার করার জন্য কম্পিউটারকে দিতে পারে, তার মানে সেটা কি হয়, নেটওয়ার্ক অ্যাডাপ্টার হিসাবে কাজ করে। সেটা থেকে মানে নেটওয়ার্ক ইন্টারফেসে কাজ লাগাতে হয় সেই কার্ডগুলো, তখন মিডিয়া থেকে তথ্য নিয়ে ব্যবহার করার জন্য কম্পিউটারে দিতে পারে। মিডিয়া থেকে তথ্য নিয়ে, তার মানে কি, ওই একটা নেটওয়ার্ক অ্যাডাপ্টারে অনেকগুলো মিডিয়া থাকে, সেই মিডিয়া থেকে তথ্য নিয়ে অ্যাডাপ্টার কি করে, কম্পিউটারে সেই তথ্যগুলো দিতে পারে। আবার কম্পিউটার থেকে তথ্য নিয়ে সেটি নেটওয়ার্কেও ছেড়ে দিতে পারে। তাহলে নেটওয়ার্ক অ্যাডাপ্টারের কাজ কি, একটি কম্পিউটার সোজাসুজি নেটওয়ার্কের সাথে জুড়ে দিতে পারে না, কারণ তার সাথে কিছু মাধ্যম থাকে। তো আর সেই মাধ্যমগুলো জুড়ে দেওয়ার জন্য অবশ্যই একটি নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডের দরকার হয়। আর সেই কার্ডগুলো যখন মিডিয়া থেকে তথ্য নিয়ে ব্যবহার করার জন্য কম্পিউটারে দিতে পারে, যখন এই যে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড কি করে, মিডিয়া থেকে তথ্যগুলো নেটওয়ার্কভুক্ত কম্পিউটারে দিতে পারে। আবার কম্পিউটার থেকে তথ্যগুলো কি করে, মিডিয়াগুলোতে দিয়ে দিতে পারে। এটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাডাপ্টারের কাজ। আর এটা হচ্ছে কি, একটা নেটওয়ার্ক অ্যাডাপ্টার ইন্টারফেস, এনআইসি, আমরা সংক্ষেপে বলি যে এনআইসিটা হচ্ছে কি, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, এই কার্ডগুলো তখন মিডিয়া থেকে তথ্য নিয়ে কি করে, নেটওয়ার্কভুক্ত কম্পিউটারে দিয়ে দেয়, আর কম্পিউটার থেকে তথ্য নিয়ে মিডিয়াতে দিয়ে দেয়। এটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাডাপ্টারের কাজ। এবার আসি রিসোর্স। ক্লায়েন্টের কাছে ব্যবহারের জন্য যে সকল সুযোগ সুবিধা দেওয়া হয় তার সবই হচ্ছে রিসোর্স। আমরা জানি ক্লায়েন্টকে, তারপরে আর একটু বলি। প্রথমে আমরা বলেছিলাম যে খুঁটিনাটি আমাদের যে নেটওয়ার্কের যন্ত্রপাতিগুলোর নাম জানতে হয়। প্রথমে আমরা বলেছিলাম যে সার্ভার, তারপরে ক্লায়েন্ট। তো ওই সার্ভারটা হচ্ছে কি, সার্ভার হচ্ছে সেবা দিয়ে থাকে। কাদেরকে সেবা দিয়ে থাকে? ক্লায়েন্টকে সেবা দিয়ে থাকে। আর ক্লায়েন্টের কাছে ব্যবহার করার জন্য সকল ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয়, সার্ভার কিন্তু এটা দিয়ে দেয়। আর এই যে সেবা, এটা হচ্ছে সেটা হচ্ছে কি, সার্ভার থেকে ক্লায়েন্ট সেবা নিচ্ছে। এবার এখানে আমরা বলছি যে রিসোর্স। তাহলে রিসোর্সটা কি? রিসোর্সটা হচ্ছে ক্লায়েন্টের কাছে ব্যবহারের জন্য যে সকল সুযোগ সুবিধা দেওয়া হয় তার সবই হচ্ছে রিসোর্স। কি কি সুযোগ সুবিধা দিতে পারে? কম্পিউটারের সাথে যদি আমি একটা প্রিন্টার যোগ করি, আমি সেই সুযোগটা গ্রহণ করলাম। আমার ওই প্রিন্টারটা হচ্ছে কি, একটা রিসোর্স। আমি যদি নেটওয়ার্কভুক্ত আমার কম্পিউটারের সাথে একটা ফ্যাক্স মেশিন ব্যবহার করলাম, তাহলে ওই ফ্যাক্স মেশিনটা হচ্ছে কি, একটা রিসোর্স। কম্পিউটার দিয়ে যদি কেউ সার্ভারে রাখা একটা ছবি আঁকার জন্য সফটওয়্যার ব্যবহার করে, তাহলে ওই সফটওয়্যারটা হচ্ছে একটা রিসোর্স। বন্ধুরা দেখো, তাহলে রিসোর্স কি কি আসলে আমরা ব্যবহার করি, এক মানে স্থান কাল পাত্র ভেদে তার নামগুলোর ওই রকম পরিবর্তন হচ্ছে।
যে এবার আমরা যারা নেটওয়ার্কে ব্যবহার করি তারা শুধু যে রিসোর্স গ্রহণ করছে তা কিন্তু না, আমি যে শুধু রিসোর্স গ্রহণ করছি তা কিন্তু না। আমার ফ্রেন্ড যখন আমার কম্পিউটার থেকে আমার নেটওয়ার্ক ব্যবহার করে সে একটা কিছু করছে, একটা গুরুত্বপূর্ণ মজার ছবি আঁকছে কিংবা একটা নেটওয়ার্ক ব্যবহার করছে, তখন আমার কম্পিউটারটা কিন্তু তার কাছে একটা রিসোর্স হয়ে দাঁড়াচ্ছে। তাহলে দেখো রিসোর্সের বিভিন্ন রকমের ভিন্নতা রয়েছে। তাহলে আমরা কি কি রিসোর্স পাচ্ছি? আমরা ক্লায়েন্ট যারা যে সকল ক্লায়েন্টরা যে সকল সুযোগ সুবিধা গ্রহণ করে, ক্লায়েন্ট যে সকল সুযোগ সুবিধা ক্লায়েন্টকে দেওয়া হয় ব্যবহার করার জন্য, সব কিছুই হচ্ছে কি, সব কিছু হচ্ছে রিসোর্স। যে কী রকম, যে আমি আমার কম্পিউটারে যখন একটা প্রিন্টার ব্যবহার করলাম, তাহলে এই প্রিন্টারটা হচ্ছে একটা রিসোর্স। আবার যদি আমি ফ্যাক্স মেশিন ব্যবহার করি, তাহলে এটাও একটা রিসোর্স। শুধু তাই নয়, সার্ভারে থাকা কোনো সফটওয়্যার দিয়ে যদি আমি কোনো কাজ করি, কোনো ছবি আঁকার কাজ করি, ছবি আঁকার জন্য সফটওয়্যার, এটাও একটা রিসোর্স, তাই না বন্ধুরা? এটাই কিন্তু শেষ নয়, আরও আছে। প্রিন্টার আমি ব্যবহার করছি, ফ্যাক্স মেশিন আমি ব্যবহার করছি, ছবি আঁকার জন্য সফটওয়্যার ব্যবহার করছি, এগুলো আমাকে রিসোর্স হিসেবে দেওয়া হচ্ছে। কিন্তু যখন আমার বন্ধু কিংবা আমার কেউ আমার নেটওয়ার্ক আমার কম্পিউটার ব্যবহার করে সে কাজ করছে, তখন কিন্তু আমার কম্পিউটারও তার কাছে একটা রিসোর্স হিসেবে ধরা পড়ছে। তখন আমার কম্পিউটারটাও তার কাছে রিসোর্স হয়ে যাবে। এই গেল রিসোর্স। এরপরে আসি ইউজার। ইউজার তো আসলে আমাদের কাছে খুবই পরিচিত একটা শব্দ, তাই না? ইউজার, ইউজারটা কি? ইউজার হচ্ছে সার্ভার থেকে যে ক্লায়েন্ট রিসোর্স ব্যবহার করে। আমি আমার কম্পিউটার ব্যবহার করছি, সার্ভার থেকে তথ্য গ্রহণ করছি, তাহলে ওইখানে সার্ভার থেকে যখন আমার কম্পিউটার তথ্য নিয়ে কাজ করছে তখন সে ক্লায়েন্ট হয়ে যাচ্ছে। আর সার্ভার থেকে যে ক্লায়েন্ট রিসোর্স ব্যবহার করে, তাহলে সার্ভার থেকে রিসোর্স ব্যবহার করে যে ক্লায়েন্ট যে ব্যবহার করছে সেই হচ্ছে ইউজার বা ব্যবহারকারী। তাহলে মনে করো যে তুমি তোমার নেটওয়ার্কভুক্ত একটা কম্পিউটারে কাজ করছো, সার্ভার থেকে নিয়ে কাজ করছো, তুমি ক্লায়েন্ট হিসেবে রয়েছো, কিন্তু যখন ব্যবহার করছো ওইগুলো নিয়ে রিসোর্স নিয়ে যখন ব্যবহার করছো তখন তুমি ব্যবহারকারী বা ইউজার। সিম্পল, ইউজার হচ্ছে কি ব্যবহারকারী। ব্যবহারকারী কি? ব্যবহারকারী সার্ভার থেকে ক্লায়েন্ট যে রিসোর্সগুলো ব্যবহার করে, যে ব্যবহার করে, সার্ভার থেকে ক্লায়েন্ট যে রিসোর্সগুলো ব্যবহার করে সেই ব্যবহারকারী হচ্ছে ইউজার বা ব্যবহারকারী। এবার আসি প্রোটোকল। প্রোটোকল
প্রোটোকল। প্রোটোকল প্রোটোকল মেনটেন আমরা বলি না, স্বাভাবিক জীবনে আমরা বলি যে প্রোটোকল মেনটেন করে কেন চলো না, প্রোটোকল মেনটেন করে চলতে হয়। এই প্রোটোকলটা কি? ভিন্ন ভিন্ন কম্পিউটার একসাথে যুক্ত করতে হলে এক কম্পিউটারের সাথে অন্য কম্পিউটারে যোগাযোগ করার জন্য কিছু নির্দিষ্ট নিয়মকানুন মেনে চলতে হয়। আমাদেরকে কিছু নির্দিষ্ট নিয়মকানুন মেনে চলতে হয়। এই নির্দিষ্ট নিয়মকানুন মেনে চলতে হয়। এই নিয়মকানুন মেনে যে তথ্যর আদান প্রদান করতে হয়। যারা নেটওয়ার্ক তৈরি করে তারা আগে থেকে ঠিক করে নেয় যে কোন ভাষায় কোন নিয়মে কিভাবে এটা ব্যবহার করতে হবে, কম্পিউটার অন্য কম্পিউটারের সাথে কিভাবে যোগাযোগ করবে। এই নিয়ম কানুনগুলোই হচ্ছে প্রোটোকল। তাহলে কি প্রোটোকল হচ্ছে কি? ইন্টারনেট ব্যবহার করার জন্য যে নিয়ম কানুনগুলো রয়েছে, তাই কী সব নিয়ম কানুন? যে ভিন্ন ভিন্ন কম্পিউটার একসাথে যুক্ত করতে হলে একটা কম্পিউটারের সাথে আর একটা কম্পিউটারে যোগাযোগ করার জন্য কিছু নির্দিষ্ট নিয়ম কানুন মেনে চলতে হয় আমাদেরকে। এই যে নির্দিষ্ট নিয়ম কানুন মেনে চলার কিছু ধাপ আছে, যে এইটা কিভাবে ব্যবহার করতে হবে, কোন নিয়মে ব্যবহার করতে হবে, কিভাবে তথ্যের আদান প্রদান করতে হবে, কোন ভাষায় এটা কোন ভাষায় হবে, তা আগে থেকেই ঠিক করে নিতে হয়। কোন নিয়মে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে যোগাযোগ করবে। এই যে নানাবিধ নিয়ম কানুন, এই নিয়ম কানুনই হচ্ছে মূলত প্রোটোকল। এই নিয়ম কানুনই হচ্ছে মূলত প্রোটোকল। ইন্টারনেট ব্যবহার করার জন্য প্রোটোকল হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। আমরা সবাই মনে হয় এই শব্দটা এই শব্দটাকে বেশি পরিচিত আছি। এইচটিটিপি মূলত আমরা তো পড়ছি নেটওয়ার্কের খুঁটিনাটি, তাই না? তো প্রোটোকল তার মধ্যে একটা, তো প্রোটোকলটা হচ্ছে কি? কতগুলো নিয়ম কানুন অনেকগুলো কম্পিউটারের সাথে যখন যোগাযোগ হচ্ছে এবং সেই কম্পিউটারের থেকে এক কম্পিউটার আর এক কম্পিউটার তথ্য গ্রহণ করছে, উপাত্ত গ্রহণ করছে, কাজ করছে, তো একটা সিস্টেমের মধ্যে তো থাকতে হয়, একটা সিস্টেমের মধ্যে চলতে হয়। এবং সেই নিয়মটা কোন ভাষায় হবে, কোন নিয়ম নীতি মেনে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটার যোগাযোগ করবে, সব কিছু একটা সিস্টেমের মধ্যে থাকতে হয়। এই সিস্টেমগুলো হচ্ছে প্রোটোকল। আর কম্পিউটারের ইন্টারনেট ব্যবহার করার জন্য যে প্রোটোকল হচ্ছে সেটা হচ্ছে এইচটিটিপি। এইটার ফুল মিনিং হলো হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। তাহলে বন্ধুরা, আজকে আমাদের নেটওয়ার্কের ধারণার মধ্যে আমাদের যে কিছু ছিল, যে নিয়মকানুনগুলো আমাদের ছিল, যে আমাদের নেটওয়ার্ক তৈরি করার জন্য যে টুকিটাকি যে যন্ত্রপাতির কথা আমাদের জানা প্রয়োজন, সেটা আমরা জানলাম। তো আমি আরেকটু রিভিউ করি। যে প্রথমে আমরা জেনেছি যে একটা নেটওয়ার্কটা কি? নেটওয়ার্ক হচ্ছে অনেকগুলো কম্পিউটারকে তাদের মধ্যে যখন জুড়ে দেওয়ার ফলে যখন তাদের মধ্যে তথ্যের আদান প্রদান করা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে নেটওয়ার্ক। তো নেটওয়ার্ক যখন যুক্ত হয়ে যায় একটা কম্পিউটার থেকে আর একটা কম্পিউটারে, তখন আমাদের কি করা হয়? আমরা প্রয়োজনীয় তথ্য উপাত্ত
গ্রহণ করি, প্রদান করি, আমরা আমাদের প্রয়োজনীয় সমস্ত কাজগুলো করতে পারি। আর সেজন্য আমাদের কি করতে হয়, আমাদেরকে এই যে নেটওয়ার্কের ধারণা সম্পর্কে আমাদের একটু জানতে হয়, আর কিছু যন্ত্রপাতি সম্পর্কে জানতে হয়। তো আমরা আজকে কি কি জানলাম, যে আবার একটু তোমাদেরকে মনে করাই দিই যে আজকে আমরা কি কি জানলাম, কি কি আমরা আলোচনা করলাম। আমরা প্রথমে দেখেছি যে সার্ভার, তারপরে হচ্ছে কি ক্লায়েন্ট সম্পর্কে জানলাম, তারপরে মিডিয়া, নেটওয়ার্ক অ্যাডাপ্টার, রিসোর্স, ইউজার, সর্বশেষ প্রোটোকল। তো এই ছিল আমাদের নেটওয়ার্কের আজকের খুঁটিনাটি যন্ত্রপাতি সম্পর্কে আজকের আলোচনা। বন্ধুরা, আগামী দিন এই নেটওয়ার্ক নিয়েই আলোচনা করব। পরবর্তী টপিকস তোমরা একটু দেখে এসো আর একটু পড়াশুনো করে এসো, যে পরের পার্ট নয় সেটা নিয়ে আলোচনা করব। আর এটা থেকে আমরা বুঝেছি যে আসলে একটা নেটওয়ার্ক, আমরা সবাই নেটওয়ার্কভুক্ত কম্পিউটারের সাথে যুক্ত আছি। বিশেষ করে যে অনলাইন কার্যক্রম চলছে সেগুলো আমরা যখন ক্লাস করছি তখন আমাদেরকে অবশ্যই নেটওয়ার্কভুক্ত থাকতে হচ্ছে। আর কিন্তু আমরা আসলে আসল জিনিসটাই জানি না। আমরা নেটওয়ার্ক জানি, ইন্টারনেট জানি, কিন্তু আসলে এইগুলো যে গোড়া থেকে এই শুরুটা কেমন করে হয়েছে সেটা আমরা জানি না। তো আমরা আজকে জানলাম যে সার্ভারটা কী কাজ করে, ক্লায়েন্ট কি, মিডিয়া, নেটওয়ার্ক অ্যাডাপ্টার, রিসোর্স, ইউজার, প্রোটোকল এই সম্পর্কে জানলাম। এবং একটা নেটওয়ার্কের একটা আমরা চিত্র দেখতে পেলাম। তাহলে তোমাদের জন্য একটা ছোটোখাটো একটা কাজ দিই। এই যে নেটওয়ার্কের ধারণা, তোমরা এই একটা প্রশ্ন দিই যে এই পার্ট থেকে যা আমরা শিখলাম সেটা থেকে একটা সারসংক্ষেপ, যে কম্পিউটার নেটওয়ার্কের ধারণা ব্যাখ্যা করে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঘরে থাকো, আর নিয়মিত পড়ালেখা চালিয়ে যাও। আর প্রতিদিন তোমাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, একটা করে ভালো কাজ করবা, একটা করে, যে কোনো কাজ। সকালবেলায় ঘুম থেকে উঠে যে আমরা প্রার্থনা করি, সবাই যার যার ধর্মে প্রার্থনা করবা, সেগুলো তো আমাদের পড়তে হয়। তাছাড়া
বাড়িতে বাবা মায়ের জন্য হেল্প করবা, যে কোনো একটা কাজ প্রতিদিন একটা একটা করে কাজ করবা। তো ভালো থাকো সবাই, সুস্থ থাকো। আজ এই পর্যন্তই। আগামীতে আবার তোমাদের জন্য আবার এর পরের আর এক পাঠ নিয়ে হাজির হব। আর সে পর্যন্ত তোমরা সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো। আমরা সবাই যেন খুব ভালো থাকি। আল্লাহ যেন আমাদের খুব তাড়াতাড়ি এই রকম বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস থেকে আমাদের খুব তাড়াতাড়ি যেন আমাদেরকে মুক্ত করে দেয় এবং আমরা আবার যেন আমাদের স্কুলের আঙ্গিনায় ফিরে যেতে পারি, আমরা সেই কামনাই করি। আল্লাহ হাফেজ।